সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল। শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসাভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চোখের স্নায়ুরোগ, আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সারওয়াত রহমান, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। চোখের স্নায়ুরোগ সম্পর্কে জানতে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। ম্যাডাম, আপনাকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা চোখের স্নায়ু রোগ এই বিষয়টার সাথে আসলে অনেকেই আমরা পরিচিত নই। শুরুতেই আসলে জানতে চাইবো যে চোখের স্নায়ু রোগ বলতে আসলে আমরা কি বুঝবো? চোখের স্নায়ু রোগ বলতে বোঝাই যাচ্ছে যে চোখ এবং স্নায়ু মানে নার্ভের সাথে রিলেশন। আমরা কিন্তু চোখের মাধ্যমে দেখি না। চোখের মাধ্যমে জাস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এখনই যে চোখের মাধ্যমে আলোটা চোখের ভেতরে প্রবেশ করলে রেটিনাতে যায়। রেটিনাতে যে ইলেকট্রিক সেন্সিটিভিটি তৈরি হয় সেটা চোখের নার্ভের মাধ্যমে ব্রেইনে পৌঁছায় এবং ব্রেইনের থেকে এটার ইমেজ তৈরি হয় এবং আমরা তখনই দেখতে পারি। এখন চোখের যদি সব কিছু ভালো থাকে, চোখের কর্নিয়া, চোখের রেটিনা, চোখের লেন্স যদি ভালো থাকে, কিন্তু চোখের এই যে স্নায়ু যেটা চোখের নার্ভ, এটাতে যদি কোনো এফেক্ট হয় তাহলে কিন্তু এই আলোটা ব্রেন পর্যন্ত পৌঁছতে পারে না এবং তখনই সব কিছু ভালো থাকা সত্ত্বেও আমরা চোখে দেখতে পাই না। এবং এই চোখের ভিশন যে আমরা দৃষ্টি যেটা হয়, দৃষ্টিটা কিন্তু অলমোস্ট only 40% is responsible চোখের জন্য এবং বাকি 60% রেসপন্সিবল ব্রেইন। আমরা যেরকমটা জানি এটিকে আসলে নিউরো অপথলমোলজি হিসেবেও আসলে সংজ্ঞায়িত আমরা বলে থাকি। এর পেছনে আসলে কিছু কিছু লক্ষণ বা উপসর্গ নিশ্চয়ই আছে। আমরা শুরুতে যদি একটু লক্ষণ বা উপসর্গগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইতাম। লক্ষণগুলো হচ্ছে সবচেয়ে কমন লক্ষণ সেটা হচ্ছে আপনার চোখে না দেখা। আমাদের পেশেন্টরা অনেক সময় এরকম কমপ্লেন হঠাৎ, যেটাকে আমরা বলি সাডেন লস অফ ভিশন, এবং এটা একটা অকুলার এমার্জেন্সি। তো পেশেন্ট এমন কথা এসে বলে যে আমি কালকে রাতে সব কিছু দেখলাম, আজ ঘুমের থেকে উঠে সকালবেলা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইটা খুব কমন। এবং অনেক সময় পেশেন্ট বলে যে আমার চোখের সামনে আমি একটা কালো পর্দা দেখতে পাচ্ছি। আবার অনেক সময় পেশেন্ট বলে যে আমি ডাবল দেখতেছি, আমি দুটো জিনিস, একটা জিনিসকে আমি দুটো দেখতেছি। অনেক সময় পেশেন্ট আসে যে চোখের যে মনিটা, সেই মনিটা ঘুরতেছে না, অথবা একদিকে সরে গিয়েছে, যেটাকে আমরা চলতি ভাষায় ট্যারা বলি। আর মোস্ট কমন আরেকটা কজ সেটা হচ্ছে গিয়ে আমাদের মাথা ব্যথা। যেহেতু এটা স্নায়ু রোগ এবং ব্রেইন রিলেটেড, এখন ব্রেইনের অনেক সমস্যার জন্যই আমরা চোখে দেখতে পাই না, এবং এটার মোস্ট কমন সিমটম হচ্ছে মাথা ব্যথা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট আসে যে চোখের পাতা অতিরিক্ত পলক পড়ে, এটাও কিন্তু নিউরো অপথলমোলজির একটা সিমটম। আচ্ছা, আপনি যে লক্ষণগুলো বললেন এতক্ষণ ধরে, এবার এই লক্ষণগুলোর পেছনে নিশ্চয়ই কোনো ফ্যাক্টরস কাজ করে। সেই ফ্যাক্টরসগুলো কি কি হয়ে থাকতে পারে? চোখের সবচেয়ে বড় যে মোস্ট কমন যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন। মনে করেন যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন অনেক বছর ধরে আছে, কন্ট্রোলড আছে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর আনকন্ট্রোল হলে তো, যেরকম হাইপারটেনশনের প্রেশার বেশি হলে যেরকম ব্রেইনের উপর এফেক্ট হয়, হার্টে এফেক্ট হয়, কিডনিতে এফেক্ট হয়, সেরকম চোখের নার্ভের উপরেও কিন্তু এফেক্ট হয়। এবারে এটাকে আমরা বলি চোখের নার্ভের স্ট্রোক। আবার হার্টে যেরকম ব্লকেজ হয় সেরকম ব্রেইনের নার্ভেও কিন্তু ব্লকেজ হয়। এখন ব্রেইনের রক্তনালীতে ব্লকেজ হয়। এখন রক্তনালীতে ব্লকেজ হলে তখন তো আর রক্তনালী সাপ্লাই দিতে পারে না, তখন এই নার্ভটা ইনজুরি হয় এবং এটার জন্য চোখে দেখতে সমস্যা হয়। আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে হয় যে ব্রেইন হ্যামারেজ। এখন ব্রেইন হ্যামারেজটা যদি আমাদের যেখানে চোখের পেছনে, যেটা একটু আগেই ভিডিওতে আপনারা দেখেছেন, চোখের পেছনে আমাদের ব্রেইন সেন্টার, আলোটা এখান থেকে এখানে যায়, তারপর আমরা দেখতে পারি। এখন এখানে যদি কোনো রকম সমস্যা হয়, এই মনে করেন যে ব্রেইন হ্যামারেজ হলো অথবা মাথার পিছনে স্ট্রোক হলো, যেটা ভিশন সেন্টার, তাহলেও কিন্তু পেশেন্ট দেখতে পাবে না। আবার অনেক সময় হয় যে ব্রেইনের প্রেশার বেড়ে যাওয়া, নট ব্লাড প্রেশার, ব্রেইনের প্রেশার বেড়ে যাওয়া। ব্রেইনের প্রেশার বেড়ে গেলে কি হয়, চোখের নার্ভের উপরে এটা চাপ সৃষ্টি করে এবং তখনও পেশেন্ট দেখতে পারে না। আবার অনেক ক্ষেত্রে হয় যে ব্রেইন টিউমার, এবং ব্রেইন টিউমারটা যেটা আমরা বলি যে ব্রেইনের সামনের সাইডে
এখানে যদি ব্রেনের কোনো টিউমার হয়, কারণ চোখটা এখান থেকে পিছনে যাচ্ছে, সো এইটা ব্রেনের উপরে নার্ভের উপরে যখন প্রেশার দেয়, বিশেষ করে পিটুইটারি টিউমার যখন হয়, জি। তখন কিন্তু চোখের নার্ভ এফেক্ট হয় এবং তখনও পেশেন্ট দেখতে পায় না। আচ্ছা ম্যাডাম, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কিছু জানার আছে, অনেক প্রশ্ন আছে। আমাদের একজন দর্শকও আছেন আমাদের সাথে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বাবু, ঢাকা থেকে বলছিলাম। জি। আমি যখন টেলিভিশন দেখি অথবা পত্রিকা পড়ি কিংবা লেখালেখি করি, তখন চোখে প্রেশার পড়লে চোখ একটু ঝাপসা ঝাপসা দেখি আচ্ছা। এবং তখন মাথাটা একটু হালকা ব্যথা করে কিন্তু চোখে বেশ ঝাপসা লাগে। আচ্ছা আচ্ছা। জি ম্যাডাম, কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আচ্ছা, কিছু এখন ওনার যে কমপ্লেনটা, উনি হচ্ছে যখন পড়তেছেন তখন এটা ওনার সমস্যা হচ্ছে। এখন আগে জানতে হবে ওনার বয়স কত। আমাদের 40 বছর অথবা 40-এর কাছাকাছি যখন আমরা আসি, তখন কি হয় যে আমাদের চোখ কাছের জন্য চশমা লাগে। তো ওনাকে একটু যে কোনো একজন চোখের ডক্টরকে দেখাতে হবে এবং ওনার কাছে চশমা লাগে কিনা সেটা দেখতে হবে। এখন আমার যখন প্রপার পাওয়ারটা আমি না পাই, তখন চোখের উপর প্রেশার পড়ে এবং চোখ থেকে মাথায় এটা ট্রান্সফার হয় এবং মাথা ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, আশা করছি উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে নেবেন। এবার ম্যাডাম, বয়সের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, এবার জানতে চাইবো যে আসলে এই রোগটি হওয়ার, চোখের স্নায়ু রোগ হওয়ার ক্ষেত্রে কি আসলে নির্দিষ্ট কোনো বয়স কাজ করে কিনা, কিংবা বাচ্চাদের হতে পারে কিনা এই রোগটি? আসলে কোনো বয়সই এটার সাথে সীমাবদ্ধ নেই, সব বয়সেই হতে পারে। নিউবর্ন বেবিরও হতে পারে যার ব্রেনটাই ঠিক মতো ডেভেলপ করেনি, অথবা আমরা দেখি যে একটু যারা একটু স্পেশাল চাইল্ড আমরা যাদের বলি, তাদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট অনেক সময় হয় না ঠিক মতো, সেই ক্ষেত্রে কিন্তু এবং তারা এফেক্টেড হতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন একটা জিনিস হচ্ছে গিয়ে পোস্ট ভ্যাকসিনেশন। আমরা যে ইপিআই ভ্যাকসিন দিই, 6টা ভ্যাকসিন দিই, এই ভ্যাকসিন দেওয়ার পরে অনেক সময় বাচ্চাদের চোখের নার্ভ এফেক্ট হতে পারে এবং যে কোনো ভাইরাল ফিভারের পরেও চোখের নার্ভ এফেক্ট হতে পারে। সেটা বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে, বড়দের ক্ষেত্রেও হতে পারে। আর বড়দের তো যে কোনো বয়সেই হতে পারে, যে অসুখগুলোর কথা আমি বললাম যে কোনো বয়সেই হতে পারে। বিশেষ করে যেগুলো আমরা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার জনিত যে অসুখগুলো, সেগুলো তো 40-এর পরেই বেশি মোস্ট কমন। আচ্ছা, সাধারণ রোগীরা আসলে কিভাবে বুঝবে বা কখন আপনাদের শরণাপন্ন হতে পারে তারা? সাধারণত সাধারণ রোগীরা সরাসরি আমাদের কাছে আসে না। ওনারা তো একজন চোখের ডক্টরের কাছে প্রথমে যায়, মাথা ব্যথা হোক অথবা দুইটা দেখুক, তখন চোখের ওই যিনি ডক্টর উনি আমাদের কাছে যে রেফার করেন, এটা আসলে একটা রেফারেল সিস্টেম। তো ওনারা রেফার করে আমাদের কাছে, চোখের ডক্টররা, যে নিউরো অপথলমোলজিকে আপনার কনসালটেন্সি করা উচিত। এবং তখন আমরা যদি দেখি যে এটা আমরা অনলি চোখের নার্ভ পর্যন্ত এফেক্টেড, তখন আমরা ডিল করি। কিংবা আমি যে বললাম আপনার ব্রেন টিউমার যদি হয়, ব্রেনের প্রেশার যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অথবা ব্রেনের যদি স্ট্রোক হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা নিউরোলজিস্টের কাছে রেফার করি। আচ্ছা আচ্ছা, এবার জানতে চাইবো যে বিভিন্ন আপনারা পরীক্ষা নিরীক্ষা আসলে এই রোগটি নির্ণয় করে থাকেন, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি হয়ে থাকে এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি আমাদের দেশে অ্যাভেইলেবল আছে কিনা? এখন আমাদের দেশে অলমোস্ট সব পরীক্ষাই অ্যাভেলেবল, কিছু জেনেটিক পরীক্ষা ছাড়া। যেটা আপনি বলতেছিলেন বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিছু জেনেটিক টেস্ট করি। আর মোস্ট কমন টেস্ট যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ডায়াবেটিস, কারণ আমি বলেছি যে ইনফেকশনের কথা। ইনফেকশন হলে ওই অসুখগুলো হতে পারে, ইনফ্লামেশন হলে এই অসুখগুলো হতে পারে, অথবা ব্রেনের স্ট্রোক হলে এই অসুখগুলো হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেগুলো করি, যে ব্লাডের কিছু টেস্ট করি, যেরকম ব্লাডে সিবিসি করি আমরা, তারপরে যে আমি ব্লকেজের কথা বলেছি সেটার জন্য আমরা লিপিড প্রোফাইলটা করি। এরপরে আমরা ইনফেকশন ডিজিজ রুল আউট করার জন্য আমরা ভিডিআরএল টেস্টটা করি, টিপিএইচএ করি। আমরা অনেক সময় টিউবারকুলোসিসের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত থাকে। টিউবারকুলোসিসের ওষুধ খেলেও এই অসুখ হয়, আবার ওষুধের টক্সিসিটি থেকেও হয়, আবার টিউবারকুলোসিস ইটসেলফও অপটিক নার্ভকে এফেক্ট করে। সো আমরা টিউবারকুলোসিস টেস্টটা ভিগারাসলি করি অলমোস্ট সব পেশেন্টের ক্ষেত্রেই। আর যেটা করি আমরা একটা চেস্ট এক্সরে করি, কারণ কিছু ডিজিজ লাংয়ের সাথে জড়িত। আর আরেকটা জিনিস যেটা করি, যেটা করতেই হয় আমাদের অলমোস্ট সব পেশেন্টকে, সেটা হচ্ছে আপনার ব্রেইনের এমআরআই। আচ্ছা, এমআরআই করি। এরপর এটা ছাড়া যেটা চোখের কিছু দুটো টেস্ট আমরা করি এক্সট্রা, সেটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস এবং চোখের নার্ভের ওসিটি। আচ্ছা ম্যাডাম, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কিছুই আপনার কাছে জানার আছে। আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর আবারও আপনার সাথে যুক্ত হচ্ছি।
দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। আমরা কথা বলছিলাম চোখের স্নায়ু রোগ নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। ম্যাডাম, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা তো এই বিষয়গুলো নিয়ে, লক্ষণ উপসর্গগুলো নিয়ে বা কাদের হতে পারে এই সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এবার জানতে চাচ্ছি যে এই রোগটি হলে আসলে নার্ভের কি কি অসুখ হতে পারে? নার্ভের অসুখ হতে পারে, যেরকম নার্ভের ইনফেকশন হতে পারে, যে নার্ভের ইনফ্লামেশন হতে পারে, যেটাকে আমরা নার্ভের প্রদাহ বলি। এবং এই ইনফেকশন বা প্রদাহ অনেকগুলো সিস্টেমিক ডিজিজের সাথে জড়িত। যেরকম আমি আগেও বলছিলাম যে টিউবারকুলোসিস একটা মোস্ট কমন কজ, মানে যক্ষা রোগ হলেও চোখের নার্ভ এফেক্টেড হয়, এবং আপনার যক্ষা রোগের ওষুধও চোখের নার্ভের ক্ষতি করে। এছাড়াও আরও কিছু রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ওষুধ, যেগুলো অনেক সময় হাইড্রোক্সিক্লোরোকুইন, এগুলো চোখের নার্ভকে এফেক্ট করতে পারে। এবং টক্সিক এফেক্টের যে কথা যদি বলি, তাহলে একটা মোস্ট কমন আমাদের দেশে যেটা একটা হয়, সেটা হচ্ছে মিথানল টক্সিসিটি, যেটা হচ্ছে আপনার আমরা যেটাকে বলি বাংলা মদ খাওয়া, যে আপনার এই ফার্মেন্টেড যে বাংলা আমাদের দেশের যে কিছু ভেজাল মিশ্রিত যে অ্যালকোহল আছে, এই অ্যালকোহলগুলোর জন্য কিন্তু চোখের নার্ভ এফেক্ট হতে পারে। আর হতে পারে যে আপনার ব্রেনের যদি প্রেশার বেড়ে যায়, তাহলে চোখের নার্ভ এফেক্টেড হতে পারে, সেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। এছাড়াও যেটা হতে পারে, যেটা চোখের নার্ভ দুটো ফুলে যায়, এই অসুখে পানি জমে ফুলে যায়, এবং চোখের নার্ভে, এখন আপনারা ভিডিওতে এই স্ক্রিনে এটার ছবি দেখতে পাবেন, এবং এই ট্রিটমেন্ট করার পরের ছবিটাও আপনারা দেখবেন এখন, যে ট্রিটমেন্ট করার পরে যে চোখের নার্ভের পানির সাথে এবং ব্লিডিং ছিল, সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে। এরপরে দেখো, আপনার ছবিতে দেখতে পাবেন যে ব্রেইনের স্ট্রোক, ব্রেইনের মাথার পিছনে, যেখানে এই মাথার পিছনে স্ট্রোকের কারণেও কিন্তু চোখের নার্ভ এফেক্ট হতে পারে। আবার ব্রেইন টিউমারের ক্ষেত্রেও হতে পারে। এখন ব্রেইন টিউমারের ছবিটা দেখতে পাবেন, যে ব্রেইন টিউমার চোখের যা একদম নার্ভটা যেখান দিয়ে যাচ্ছে, মাঝখানে বসে থাকলে তখন ওই টিউমারটা এফেক্ট করতে পারে। এরপর আপনারা দেখতে পারবেন যে চোখের, আমি যেটা বলছিলাম যে চোখের ব্রেনে, হার্টে যেরকম ব্লকেজ হয়, ব্রেইনের রক্তনালীতেও ব্লকেজ হয়। এখন রক্তনালীতে যখন ব্লকেজ হয়, তখন কিন্তু রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, এবং নার্ভে তখন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, নার্ভ দুর্বল হয়ে যায়। তো এটার ক্ষেত্রেও চোখের প্রেশার, নার্ভের প্রেশার বেড়ে যায় এবং নার্ভ এফেক্টেড হয়। এবং এটাকে আমরা বলি কমিউনিকেটিং। অনেক সময় আরেকটা অসুখে হয়, যেটা হচ্ছে আপনার ব্রেনের যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেম যদি কোনো কারণে এফেক্টেড হয়, সেটা ব্লকেজ দিয়েও হতে পারে, সেটা কোনো গ্রোথ দিয়েও হতে পারে, টিউমার দিয়েও হতে পারে। তখন ব্রেনের যে সার্কুলেশন সিস্টেমটা থাকে, সেটা ব্লক হয়ে যায়। তখন ওই পানি বের হতে না পারলে, সার্কুলেট না করতে পারলে, পানিটা ব্রেনে জমে যায়, এবং তখন ব্রেন চোখের নার্ভের উপরে প্রেশার পড়ে, এবং এটাকে আমরা বলি কমিউনিকেটিং হাইড্রোসেফালাস। এটা ছবিটাও আপনারা দেখতে পাবেন এখন। আর এছাড়াও হতে পারে যেটা চোখ যে ট্যারা হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি, চোখে পেশেন্টের কমপ্লেইন থাকে দুইটা দেখা, এবং তখন ওইটার সমস্যাটা হয় যে চোখের যে নার্ভ, আমরা যখন তাকাই, দুটো চোখ একসাথে থাকে, ডানে যায়, বামে যায়, উপরে যায়, নিচে যায়, এটা নার্ভের মাধ্যমে হয়। এখন এই যে নার্ভ, অনেক সময় হয় যে দেখা যায় যে চোখের যে নার্ভটা ডান দিকে কন্ট্রোল করবে, সেই নার্ভের স্ট্রোক হয়েছে, তো তখন এই নার্ভটা এদিকে ঘুরতে পারে না। এই চোখটা এইভাবে ঘুরে, কিন্তু এটা ঘুরতে পারে না। ঘুরতে না পারলে কি হচ্ছে, দুইটা জায়গা থেকে দুটো ইমেজ আসতেছে, তখন পেশেন্ট ডাবল দেখে। আবার হতে পারে যে অনেক সময় চোখের পাতা পড়ে যায়, প্লাস চোখ বাইরের দিকে বের হয়ে যায়, ভেতরের দিকে যেতে পারে না। এটা ছবিটাও আপনারা এখন দেখতে পাবেন, যে যখন পাতা পড়ে গেলে, এটা যে চোখের পাতা পলক পড়বে, চোখ ডানে যাবে, বামে যাবে, এগুলো সব ব্রেন থেকে কন্ট্রোল হয়। তো এই কন্ট্রোলিং সিস্টেম সেটা চোখ মাথার একদম ব্রেনের সেন্টারে থাকে। এইখানে যদি কোনো সমস্যা হয়, অথবা যদি ডায়াবেটিসের কারণে এগুলো, এই নার্ভের যেরকম ব্রেনের স্ট্রোক হয়, হার্টের স্ট্রোক হয়, সেরকম ডায়াবেটিসের কারণে চোখের এই নার্ভগুলোতেও স্ট্রোক হয়, তখনও কিন্তু এই পেশেন্টের চোখ বাঁকা হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শকও অপেক্ষা করছেন কিছু জানার জন্য, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সুমন, আফতাবনগর থেকে। জি, আমি বিশেষ করে পড়তে গেলে আমার চোখের সমস্যা হয়, বিশেষ করে ওই পেপার যখন পড়ি, তখন প্রথম ঠিকই থাকে, তারপর হঠাৎ করে ঝাপসা হয়ে যায়, তখন মাথাটা খুব প্রচন্ড ব্যথা করে। আমার আরেকটা প্রশ্ন হলো যে আমি যখন সিঁড়ি দিয়ে নামি, নামার সময় একটু সমস্যা হয়,
মানে আমি পাটা ঠিক মতো ফলাতে পারছি কিনা, এরকম মানে মানে দ্বিধাদ্বন্দ্বে থাকি। জি ম্যাডাম, আপনার দর্শকের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা, কিছু জানার আছে কিনা? আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার বয়সটা কত? 50 আপ। 50 আপ, ওকে। আর শুধু সিঁড়ি দিয়ে নামতে গেলেই আপনার সমস্যা হয় না অন্য সময়ও সমস্যা হয়? পেপার যদি ছোট, বিশেষ করে ছোট ছোট অক্ষর পড়তে গেলে না। তখন প্রথম আমার ঠিকই থাকে, তারপর কিছুক্ষণ পরে ওটা ঝাপসা দেখি, আর ওই সময়টা মাথাটা খুব মানে ব্যথা হয়। আচ্ছা, ঠিক আছে। জি, দর্শক সাথেই থাকুন, ম্যাডাম উত্তর দিচ্ছেন। জি, তো আমি আগের জনকেও এই একই উত্তর দিলাম যে এটা হচ্ছে ওনার হয়তো চোখের রিডিং গ্লাস লাগবে, তো রিডিং গ্লাসটা নিয়ে নিতে হবে। তো আর রিডিং গ্লাস পড়লে ওনার মাথা ব্যথাটাও কমে যাবে। তারপরও যদি মাথা ব্যথা থাকে রিডিং গ্লাস পরার পরও প্রথম কিছুদিন থাকতেই পারে, যদি থাকে তাহলে জাস্ট নর্মাল প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলেই এটা কমে যাবে। আমাদের দর্শক যে দুইজন দর্শক ফোন করেছেন, ওনাদের হয়তোবা এটাই জানার ইচ্ছে ছিল যে এইটা কি আসলে চোখের স্নায়ু রোগের সাথে কোনোভাবে রিলেটেড কিনা? না, এটা আমার মনে হচ্ছে যেটাকে বলি চালসে রোগ, সেটার সাথে জড়িত। তবে উনি আরেকটা কমপ্লেন করছিলেন যেটা ওনার সিঁড়ি দিয়ে নামতে গেলে অসুবিধা হয়। তো সিঁড়ি দিয়ে নামতে গেলে অসুবিধা হয়, সেটা একটা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে হতে পারে, আর একটা হচ্ছে যদি কোনো ইমব্যালেন্স থাকে, যে প্রেশারের কারণে যদি ব্রেনে কোনো ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রেও এরকম হতে পারে। আচ্ছা, এবার ম্যাডাম আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। এবার জানতে চাইবো যে এই যে চোখের স্নায়ু রোগ হচ্ছে, আপনারা চিকিৎসা দিয়ে থাকছেন, চিকিৎসা পদ্ধতিটি আসলে কীরকম হয়ে থাকে? সেখানে কি কোনো সার্জিক্যাল অ্যাপ্রোচের দরকার হয়ে থাকে কিনা, বা কিংবা মেডিসিনের মাধ্যমেই কি এটি সারা যায় কিনা? আসলে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে মোস্টলি ডায়াগনোসিসের উপরে। যে আমি যেটা বললাম যে আপনাকে আমরা পরীক্ষা করে যদি দেখি এটা ডায়াবেটিসের কারণে হচ্ছে, ব্লাড প্রেশারের কারণে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোনো সার্জিক্যাল প্রসিডিউরে তো যাই না। আমরা ডায়াবেটিস প্রেশার কন্ট্রোল করতে পারি, চোখের নার্ভের জন্য আমরা কিছু ভাইটামিনস দেই। তাহলে আর যদি যেটা চোখের প্রদাহ যদি হয়, ইনফেকশন অথবা ইনফ্লামেশন যদি হয়, তো সেটার আগে কজ রুল আউট করতে হয় যে কিসের কোন কজের জন্য, ভাইরাল কোনো এফেক্ট হচ্ছে না, অথবা টিউবারকুলোসিসের জন্য হচ্ছে, নাকি অন্য কোনো জাস্ট ইনফেকশনের জন্য হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে স্টেরয়েড দিই, ইন্ট্রাভেনাস স্টেরয়েড দিই, মানে শিরার মাধ্যমে স্যালাইনের মাধ্যমে স্টেরয়েড দিই, এবং তারপরে 5 দিন দেওয়ার পরে মুখে খাবার ওষুধ দিই। আর যদি কোনো ব্রেন টিউমার হয় অথবা যদি কোনো ব্লকেজ হয়, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে, অথবা যদি আপনার ব্রেনে স্ট্রোক হয়, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা নিউরোলজিস্ট এবং নিউরোসার্জনের কাছে রেফার করে দিই, এবং সেই অনুযায়ী চিকিৎসা হয়। সো এটা আসলে একটা টিম ওয়ার্ক, একটা যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচও বলা যেতে পারে। জি, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এবং টিম ওয়ার্ক অপথলমোলজিস্ট, অপথলমোলজিস্ট, নিউরোলজিস্ট এবং নিউরোসার্জনদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। আপনার মাধ্যমে আমরা এই রোগগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে সুযোগ হলে আমরা এই বিষয়ে আরও অনেক কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে চোখের স্নায়ু রোগ সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটি নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।